তবে কি বাংলাদেশের রাজনীতিতে পুরোপুরিভাবে সক্রিয় হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? বাংলাদেশের রাজনীতিক পরিমণ্ডলে বা বিশ্লেষকদের মাঝে এই খবরটা এখন সবচেয়ে বেশি পরিমাণে আলোচিত হচ্ছে। কারণ 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর প্রায় 5 মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে। এর মধ্যে এখনো পর্যন্ত বাংলাদেশে শেখ হাসিনা সক্রিয়ভাবে রাজনীতির কোন ধরনের খবর আমরা পাইনি। মাঝে মাঝে আমরা কিছু ফোন কল পেয়েছিলাম বটে, তবে সেই ফোন কলগুলো আদৌ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। সরকারের তরফ থেকেও সে ব্যাপারে একেবারে নিশ্চিত হয়ে কিছু বলা হয়নি যে এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি কিনা, নাকি এগুলো সত্যি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আমরা প্রবাসী আওয়ামী লীগের নানান অনুষ্ঠানে, সেটা আমেরিকা হোক, সেটা ব্রিটেন হোক, বা সেটা জার্মানি হোক, নানা অনুষ্ঠানে আমরা শেখ হাসিনাকে সবাক দেখেছি। সরকারের নানান ইস্যুতে তিনি কথা বলছেন এবং বর্তমান সরকারের নানান কর্মকাণ্ডের তিনি তীব্র সমালোচনা যেমন ভাবে করেছেন, একই রকম ভাবে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানটিকে তিনি ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন। হঠাৎ করে কি এমন ঘটতে যাচ্ছে? আর মাত্র কয়েকদিন পর 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার। 20 জানুয়ারির দিকে সবার চোখ, বিশ্বের সবার চোখ, কারণ বিশ্ব রাজনীতির মোড়ল আমেরিকাকে বলা হয়। তারা বিভিন্ন দেশে দেশে সরকারের পরিবর্তন ঘটান, বিভিন্ন দেশে দেশে তারা নানান ধরনের বিশৃঙ্খলা তৈরি করেন তাদের নিজেদের স্বার্থে বা তাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে। এই ব্যাপারটুকু আমেরিকা করে আসছে অনেক দিন ধরে, এবং পৃথিবীর নানান প্রান্তে ক্ষমতার পালা বদলে আমেরিকার হাত রয়েছে, এটা একেবারে অস্বীকার করা যায় না। সবশেষ খুব প্রভাবশালী একজন কানাডার প্রধানমন্ত্রী, যিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তাকেও তার ক্ষমতা ত্যাগ করতে হয়েছে আমেরিকার সঙ্গে তিনি বাক বিতণ্ডায় জড়িয়ে বা আমেরিকার সঙ্গে সমস্যা তৈরি করে। এবং আমেরিকার প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প তিনি চাইছেন কানাডাকে আমেরিকার 51তম রাজ্য হিসেবে যুক্ত করতে। এই যে বিশ্ব রাজনীতির অঙ্গুলি হেলনে ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন প্রেসিডেন্টের বা আমেরিকার যে হাত নেই, সেটা একেবারেই আপনারা উড়িয়ে দিতে পারবেন না বা আমরা উড়িয়ে দিতে পারবো না। ঠিক 20 জানুয়ারি দিকে সবার চোখ থাকলেও, বিশ্ব মোড়লের চোখ থাকলেও, 19 জানুয়ারি তার একদিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন বা বক্তৃতা রাখবেন বা তিনি দিক নির্দেশনা জানাবেন। ঠিক এমনটাই জানা যাচ্ছে, তিনি ভার্চুয়ালি এই বৈঠকগুলোতে তিনি কথা বলবেন। এখন তিনি কি এমন কথা বলতে যাবেন, এটা একটা বড় প্রশ্ন। কারণ শেখ হাসিনার আমি বেশ কয়েকটি বক্তব্য আমি খেয়াল করেছি, সেটা যদিও বাংলাদেশের গণমাধ্যমে শেখ হাসিনার বক্তৃতা বিবৃতি প্রচার করা নিষিদ্ধ, সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আদালত থেকে সেটি নির্দেশনা রয়েছে, কিন্তু তারপরেও সোশ্যাল প্ল্যাটফর্মে, ইউটিউবে শেখ হাসিনার বক্তব্য যখন আমরা শুনি, প্রবাসী বিভিন্ন আওয়ামী লীগ নেতা কর্মীদের বা প্রবাসী গণমাধ্যমের ইউটিউব চ্যানেলে আমি বেশ কয়েকটি বক্তৃতা আমি খেয়াল করেছি, এবং প্রায় প্রতিটি বক্তৃতা আমি দেখতে পেয়েছি অনেকটা একই রকম। মানে সেই তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, শেখ হাসিনার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, গুম খুনে জড়িত থাকার অভিযোগ, সেই অভিযোগগুলো তিনি একই রকম ভাবে খণ্ডন করে থাকেন। এবং তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন, তিনি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন তিনি বিশ্বের কোথাও কোনো ব্যাংকে যদি 1 টাকা পাচার করে থাকেন, সেটা যেন প্রমাণ করে দেখায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এবং না হলে তিনি সু করবেন। এটা তিনি আত্মপক্ষ সমর্থন হিসেবে তিনি তখন বলেন। আরেকটা ব্যাপার আমি দেখেছি, তিনি সেটা ফোন করেও বলেছেন এবং তিনি প্রায় বক্তৃতাতেও তিনি বলেন, তার বিরুদ্ধে যেই হত্যা মামলাগুলো হয়েছে, তিনি সেই হত্যা মামলাগুলো তিনি তার বিরুদ্ধে যে করা হয়েছে সেটাকে তিনি অনেকটা বিস্ময় প্রকাশ করেছেন, এবং তিনি বলেছেন যে এই ধরনের ঘটনাতে তিনি যুক্ত নন। সেটাতে তিনি বলেছেন একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, তিনি বলেছিলেন যে তিনি আসলে খুনের লাইসেন্স পেয়ে গেছেন, কারণ তার বিরুদ্ধে যে হত্যা মামলাগুলো হয়েছে অনেক আসামি আমরা দেখেছি তারা জীবিতভাবে ফেরত এসেছে, বা অনেকেই আমরা দেখেছি কেউ হয়তো বা রুটি খেতে গিয়ে গলায় আটকে গিয়েছিল, মারা গিয়েছে, শেখ হাসিনার নামে হত্যা মামলা হলো। কেউ হয়তো বা
স্ট্রোক করে মারা গিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হলো, এবং যারা আবার অনেকেই জীবিত ফেরত এসেছেন, মানে শেখ হাসিনা যাদেরকে খুন করেছেন। তো শেখ হাসিনা বলেছিলেন কল রেকর্ডে যেটা শুনতে পেয়েছি আমরা, যে তিনি লাইসেন্স পেয়ে গেছেন, এবং অনেকটা এই বক্তৃতার পরে আমরা দেখেছি আরো বেশ কয়েকজন ফেরত এসেছেন। তো সেটা আওয়ামী লীগের হিসেবে সে ফেরত আসার সংখ্যা অনেক বেশি হয়ে থাকলেও সরকারি হিসেবটা আমরা ঠিক ওরকম ভাবে জানি না। তবে নতুন করে শেখ হাসিনা দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তার বক্তৃতায় কি বলতে যাবেন বা রাজনীতির নতুন দিক নির্দেশনা তিনি কি দেবেন? আওয়ামী লীগ বা শেখ হাসিনার 1.5 বছরের শাসন আমলের, 1.5 দশকের শাসন আমলে অবসান ঘটার আগ পর্যন্ত কারো বিন্দুমাত্র কোনো ধরনের ধারণা ছিল না যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা এরকম ভাবে বাংলাদেশ থেকে উধাও হয়ে যাবে বা কর্পূরের মতো উবে যাবে। কিন্তু যেই ধারণা কেউ করেনি সেই ধারণায় বাস্তব হয়েছে। ছাত্র জনতার ব্যাপক অংশগ্রহণে হওয়া গণ অভ্যুত্থানে শেখ হাসিনাকে তল্পা গুটিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যেতে হয়েছে, এবং তখন আমরা দেখেছি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি অনেকগুলো গণমাধ্যমে, ইন্টারন্যাশনাল গণমাধ্যমে ইন্টারভিউ দিয়েছেন। সেটা এখানে তিনি বারংবার দাবি করেছেন যে তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি খুব মর্মাহত হয়েছেন এবং তিনি রাজনীতি করবেন না, এমন একটু ইঙ্গিত আমরা পেয়েছিলাম সজীব ওয়াজেদ জয়ের মুখ থেকে। যদিও সেটা এত বড় একটা ধাক্কা তাদের দিক থেকে, এত বড় একটা ধাক্কা তাদের দিকে, সেটা সামলে ওঠার ওই মুহূর্তটিতে প্রতিটি বক্তব্যকে আমরা একেবারেই যে সিরিয়াস নিব তা নয়, কারণ ধকলটা তারা কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন। প্রথমে সজীব ওয়াজেদ জয় বললেন তার মা রাজনীতি করবেন না, পরে বললেন তার মার এটাই শেষ মেয়াদে ছিল, তিনি আসলেই এরপরে তিনি রাজনীতি থেকে বিদায় নিতেন, এই ব্যাপারগুলো বলা হচ্ছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে শেখ হাসিনা হঠাৎ করে ফোন কল আমরা পেতে শুরু করলাম ভারত থেকে, এবং কোন কোন ফোন কলে তিনি তার নেতা কর্মীদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, কোন কোন ফোন কলে তিনি বলছেন যে তিনি চট করে ঢুকে পড়বেন, তিনি দেশের খুব কাছেই রয়েছেন, তিনি দূরে নাই। এবং সেটা আমরা দেখেছি অগাস্টের 12 তারিখে প্রথম যে ফোন কল আমরা শেখ হাসিনার পেয়েছি টাঙ্গাইলের কোন এক আওয়ামী লীগ নেতার কাছে, এবং এরপরে আমরা বিভিন্ন ভাবে কয়েকদিন পর পর আমরা ফোন কল পেয়েছি, এবং এরপরে আমরা দেখলাম শেখ হাসিনার ফোন কল বাদ আমরা পাচ্ছি তার বক্তৃতা। তিনি অনেকটা সাজিয়ে গুছিয়ে বক্তৃতা করছেন, এবং সেই বক্তৃতায় আমরা খুব অবাক ভাবে দেখলাম শেখ হাসিনাকে কোনোভাবে আমরা দমড়ে মুচড়ে যাওয়া, ভেঙে চড়ে যাওয়া মানুষ হিসেবে আমরা পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি তার বলিষ্ঠ একটা কণ্ঠস্বর পাচ্ছি, এবং আত্মবিশ্বাসে বলিয়েন একজন নারী হিসেবে আমরা শেখ হাসিনাকে পাচ্ছি। অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন শেখ হাসিনার বয়স 80-র ঘরে পৌঁছাতে শুরু করবে কিছুদিনের মধ্যেই। এই বয়সে শেখ হাসিনা এত বড় ধাক্কা সামলে আবার পুনরায় বাংলাদেশের রাজনীতিতে তার পক্ষে প্রাসঙ্গিক হয়ে ওঠা সম্ভব নয়। কিন্তু আমরা দেখলাম যে বক্তৃতাগুলো তিনি দিচ্ছেন, বাংলাদেশে এই মুহূর্তে যা যা ঘটনা ঘটছে সেটি শেখ হাসিনা তার পার্সপেক্টিভে তিনি প্রতিটি ঘটনা অ্যাড্রেস করছেন, এবং তিনি প্রতিটি ঘটনায় তিনি নানান ধরনের ব্যাখ্যা তার দিক থেকে, আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকে তিনি দিচ্ছেন। এবং একই রকম ভাবে বর্তমানের যে সংকটগুলো চলছে রাজনীতিতে বা দেশে, এবং সবশেষ সচিবালয়ের আগুনের ঘটনা সহ শুরু করে প্রত্যেকটি ঘটনায় তিনি ওয়াকিবহাল রয়েছেন, এবং তিনি তার নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকতে বলছেন। তিনি তার প্রতিটি বক্তৃতা অনেকটা একই রকম ভাবে শেষ করেন যে এই আধার কেটে যাবে, এই আধার থাকবে না, নতুন সূর্য উদিত হবে। এবং সবশেষে আমরা দেখতে পাচ্ছি সবার মনে একটা কৌতূহল ছিল যে তিনি প্রবাসী আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে তিনি বক্তৃতা করছেন সেখানে সম্মেলনে, দেশের যারা নেতা কর্মী রয়েছেন তাদেরকে অনেকটা এতিমের মতো করে রেখে তিনি তার জীবন নিয়ে পালিয়েছেন। দেশের নেতা কর্মীরা অনেকেই আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তী সময় অনেকের ইন্টারভিউ আমরা দেখেছি, সেখানে তারাও বিস্ময় প্রকাশ করেছেন, তারা বিশ্বাস করতে পারছিলেন না তাদের নেত্রী তাদেরকে এরকম ঝুঁকির মুখে ফেলে তিনি চলে যেতে পারেন। তো 5 মাস পরে এসে বা 5.5 মাসের মাথায় অবশেষে শেখ হাসিনা 19 জানুয়ারি তার নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা রাখতে যাচ্ছেন। এবং আমরা যদি ভুল না করে থাকি, আওয়ামী লীগের অনেক নেতা, সেটা বাহাউদ্দিন নাসিম হোক বা রোকেয়া প্রাচী হোক বা মোহাম্মদ আরাফাত হোক বা যারা যারা এই পর্যন্ত জনসম্মুখে এসেছেন, মানে সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে তারা কথা বলছেন আওয়ামী লীগের পক্ষে, তারা অনেকেই বলছেন তারা নেত্রীর ডাকের অপেক্ষায় রয়েছেন। এবং এর মধ্যে 10ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগ অনেকটা ঘোষণা দিয়ে তাদের সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে তারা সম্মেলন, মানে তারা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছিল, যদিও সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি সহ শুরু করে প্রায় সকল পক্ষের মানুষের অংশগ্রহণে আওয়ামী লীগের সেই কর্মসূচি বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এখনকার সময় এসে নভেম্বর থেকে পরের বছরের জানুয়ারি অনেকটা সময় গিয়েছে, যমুনায় অনেক জল গড়িয়েছে, অনেক পানি গিয়েছে যমুনা দিয়ে। তো বলা যায়
এখনকার সময়ে বাংলাদেশের রাজনীতি অনেকটাই বিভক্ত। যারা জুলাই গণ আন্দোলনে একসাথে ছিলেন, এই বিভক্তির সময়ে এসে আওয়ামী লীগ যদি নতুন করে কর্মসূচি ঘোষণা করতে চায়, কোন ধরনের দিক নির্দেশনা যদি তাদের নেত্রী শেখ হাসিনা তাদেরকে দেন, সেক্ষেত্রে আওয়ামী লীগ বিরোধী সকল রাজনৈতিক পক্ষ আবার একসাথে হয়ে তাদেরকে মোকাবিলা করবে কিনা সে ব্যাপারে অনেকটা সংশয় রয়েছে। কারণ আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সবশেষ যে কর্মসূচি ছিল শহীদ মিনার থেকে 31শে ডিসেম্বর জুলাই প্রক্লেমেশন দেওয়া, সেটি সরকারের উদ্যোগে সেটি অনেকটা বন্ধ হয়ে গেছে এবং তারা 15ই জানুয়ারি পর্যন্ত আবার সরকারকে তারা ডেডলাইন দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে জুলাই প্রক্লেমেশন ঘোষণা করা। যদিও আজকে 14 তারিখ ভিডিওটি করছি, আগামীকাল 15 জানুয়ারি, এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমরা জুলাই প্রক্লেমেশন কবে নাগাদ ঘোষণা করা হবে সেটি আমরা জানতে পারিনি। বা জাতীয় ঐক্যের প্রশ্নে বলা যায় সব রাজনৈতিক দল এখন অনেকটাই আলাদা আলাদা মেরুতে অবস্থান করছে বাংলাদেশে যারা রয়েছে, সেটা আওয়ামী লীগ হোক বা জামাত ইসলামী হোক বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক আর জাতীয় পার্টি, তারা তো অনেকটাই অপ্রাসঙ্গিক এখন বাংলাদেশের রাজনীতিতে। এদিকে জামাত বিএনপির মধ্যে একটা মতানৈক্য তৈরি হয়ে গেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি দুই মেরুতে অবস্থান করছে। এখন একটা কাজ হতে পারে, আওয়ামী লীগের নতুন কর্মসূচি হয়তো বা এই আওয়ামী বিরোধী শক্তিকে আবার এক করে দিতে পারে, অথবা বর্তমান সময়ে বিএনপির যে ভূমিকা মুক্তিযুদ্ধের সপক্ষে নিজেদের অবস্থানকে দৃঢ় করা, যদি বিএনপি আওয়ামী বিরোধী শক্তিতে আবার অন্য দলগুলোর সঙ্গে এক না হয়, তাহলে আওয়ামী লীগের কে মোকাবিলা করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মনে হয় না ঠিক জুলাই আগস্টের মতো একই রকম ভাবে সহজ হবে।